প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ডক্টর ইউনূস কি ভয় পাচ্ছেন? আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সরকার ভয় পায়, তো আপনি কি এখন ভয় পাচ্ছেন? যদি নাই পান, আপনি ক্ষমতায় বসার পরে মিয়ানমারের সাথে ব্যক্তি ইউনূস এত শক্তিশালী কেন যে গোটা দেশ অ্যাকশন নিতে পারতেছে না, গোটা দেশ আন্দোলন করতে পারতেছে না? তাহলে দুর্বলতাটা কোথায়? নাম্বার ওয়ান। আসসালামু আলাইকুম। আরো একটা জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর ইন্ট্রো দেখে এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার খুবই জরুরি একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি আসতে পারে সিদ্ধান্ত ইতিমধ্যেই আমরা দেখেছি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা যুদ্ধের কথা বলেছেন। এখন অনেক সাংবাদিকদের মতে, আরে ভাই, লাগছে হলো পাকিস্তান এবং এদিকে ভারত, আমাদের প্রধান উপদেষ্টা তিনি কেন এই কথাগুলো বলছেন? এবং করিডর ইস্যুতে নিয়ে একটা জরুরি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। করিডর ইস্যুতে নিয়ে প্রধান উপদেষ্টা কি করবেন এবং মিয়ানমারের যে সেনা কর্মকর্তারা এবং মিয়ানমার বাংলাদেশে যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে। তো যাই হোক, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে পুরোটাই বুঝতে পারবেন যে কি হচ্ছে। দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি বরাবরই সবসময় বলি যে আমাদের যদি সামরিক ভান্ডারটা খালি থাকে এটাকে পূরণ করেন। যদি রাষ্ট্রের টাকা না থাকে তাহলে প্রবাসীদের কাছে আপনারা হাত পাতেন, প্রবাসীরা দুই হাত উজাড় করে দিবে। কেন? কারণ বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায়, আর আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে রাইট নাও এমন একটা সিচুয়েশনে আছি যে কখন যে ঘাড়ের উপর চাপ দিয়ে ধরে ঘাটনা মটকাই দিবে, আর আমরা ফেসবুকে খালি পোস্ট দিয়ে দিয়েই মানে ভারতের জয় করে ফেলবো, আর মিয়ানমারের জয় করে ফেলবো, পাকিস্তানের জয় করে ফেলবো। ডক্টর ইউনূস কি ভয় পাচ্ছেন? আমরা ভাবতাম যে আওয়ামী লীগ সরকার ভয় পায়, তো আপনি কি এখন ভয় পাচ্ছেন? যদি নাই পান, আপনি ক্ষমতায় বসার পরে মিয়ানমারের সাথে আমাদের যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আমরা আসলে বাংলাদেশের নৌবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী বা বর্ডার গার্ড বিজিবি আমরা কি ভূমিকা নিচ্ছি, আপনার সরকার কি ভূমিকা নিচ্ছে? খুবই আশ্চর্য লাগে যখন আমি কয়েকদিন পরপর দেখি যে নাফ নদী থেকে আমাদের বাংলাদেশের যারা জেলেরা আছেন তারা যখন মাছ ধরতে যায়, সেখান থেকে আরাকান আর্মি ইদানিং সময় এদের মন মতো চাইলেই নৌকার মধ্যে গুলি করে, চাইলে সেন্ট মার্টিন যাওয়ার পর তারা গুলি মারে, চাইলে আমাদের জাহাজ ধরে নিয়ে যায়, চাইলে আর আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়। তারপর আমরা মনে ম্যান 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 করে হাত পাটি পাড়াই এদের থেকে আমাদের মানুষগুলোরে ফিরত আনি। মানে এই ঘটনাগুলো আগে ছিল, তবে এখন বাড়তেছে, কারণ বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট নাই, সম্ভবত এই কারণেই। অপরদিকে রোহিঙ্গারা 1.5 লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মানবিক করিডোর দেওয়ার চিন্তা করতেছে। এত পীড়িতি কেন স্যার? এই যে আজকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে 4 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আর সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফ নদে এই ঘটনাটি ঘটেছে। অপহৃত জেলেরা হলেন আরাফাতুল্লাহ, আনিসুল্লাহ, মোহাম্মদ জাবের, আনোয়ার সাদেক। তারা সবাই টেকনাফের জাদিমুরা 27 নম্বর ক্যাম্পের বাসিন্দা। আর এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি বলছেন, প্রতিদিনের মতন ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদে মাছ শিকারে যায় জেলেরা। এ সময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মিরা যারা আছে তারা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা সহ জেলেগুলোকে নিয়ে যায়। এতে আরো বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, আমরা শুনেছি, খোঁজ নেওয়া হচ্ছে। এখন স্থানীয় যারা আমাদের জেলেরা আছেন এদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ আলম। তিনি বলছেন, আরাকান আর্মির কারণে জেলেদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়, প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আজকেও 4 জেলেকে ধরে নিয়ে গেল। এখন আমরা কেন, মিয়ানমারের যে সরকার আছে, জান্তা সরকার, তারা ওইখানে এখন ক্ষমতা হারাইছে, আরাকান আর্মির হাতে ওই এলাকাটা এখন কন্ট্রোলিং হচ্ছে। এখন বাংলাদেশ তাদের ভৌগোলিক সীমারেখা থেকে নিরাপত্তার জন্য আমাদের দুই পার্টির সাথে প্রয়োজন আপনারা সিস্টেমে একটা ব্যালেন্স করে চলেন, অথবা আমরা আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে সেখানে টহলের ব্যবস্থা করেন। মানে এইভাবে তো হয় না। আসলে কি এভাবে হয়?
আপনারা যখন রাষ্ট্রের প্রধান আছেন তখন স্বাভাবিক পুরো দেশের নিরাপত্তা, এই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে যেহেতু আরাকান আর্মিদের সাথে এত ঘটনা ঘটছে, তো সেই সময় আমাদের তো একটু সতর্ক থাকা দরকার, তাই না? এর মাঝখানে আমরা মানবিক করিডোর দিব, সেই করিডোর নিয়ে আবার দেখলাম প্রেস উপদেষ্টা যিনি আছেন শফিক সাহেব চট করে বলেন যে না, এটা এখনো নীতিগত সিদ্ধান্ত হয় নাই, বাট যদি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলছেন হয়ে গেছে, কথা কাটটা বিশ্বাস করবো? মানে পাবলিক রিয়াকশন শুরু হইলে চট করে ওই যে আগে আওয়ামী লীগ যেমন কথা বদলাই ফেলতো হাসান মাহমুদ সাহেব, আপনারা কি এগুলো শুরু করছেন নাকি? ডক্টর ইউনূসের ভয়ের জায়গাটা কোনটা? মানে তিনি চাচ্ছেন যে না, আমরা যেমনি আছে সবাই হাত পা টিপা কোন রকমের চলি, যুদ্ধ টুদ্ধ চাই না, আমরাও যুদ্ধ চাই না, কিন্তু আমার দেশের মানুষের মধ্যে এরকম ঘটনা ঘটলে আগামীকালকে আপনার পরিবারের সাথে ঘটলে তখনই কি আপনি এগুলো বলবেন যে না? না পারে, তাহলে দায় দায়িত্ব গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল তথা জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এবং সার্বভৌমত্বের দায়িত্বে যে আর্মি চিফ বা সেনাবাহিনী, তাদের প্রত্যেকের কিন্তু দায় থাকবে। সুতরাং আমরা সাধারণ নাগরিক হিসাবে আমি আমার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়টা হচ্ছে মানবিক করিডোর নিয়ে। অর্থাৎ মানবিক করিডোর হচ্ছে যে মায়ানমারের ভিতরে মায়ানমারের সরকারি সামরিক জান্তা এবং আরাকান আর্মি, এদের সাথে লড়াই চলছে। আরাকানিরা তাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে এবং যদিও কথিত আছে যে সিংহভাগ নাকি আরাকান আর্মিদের দখলে আছে, তারপরেও কথা উঠেছে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক বা আলোচনা মোতাবেক যে বাংলাদেশে একটা করিডোর লাগবে, সেটা হলো এই মায়ানমারের যারা তাদের সহযোগিতা করার জন্য, তাদের প্রয়োজনীয় আশ্রয় কিংবা তাদের বিভিন্ন সাপ্লাই দেওয়া, তাদের ইউটিলিটি সার্ভিস যা যা প্রয়োজন সেইটার প্রয়োজনীয় সরবরাহের জন্য এই জায়গাটা দরকার, এরকম একটা চিন্তা ভাবনা চলছে। এবং এখানে প্রশ্ন হচ্ছেই যে আমরা এই আরাকান আর্মি হইল সরকারের মানে মায়ানমার সরকার মতে তারা বিদ্রোহী গ্রুপ, তাদেরকে আমরা শেল্টার দিব। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার বলছেন দুই পক্ষের সাথেই কথা বলবো, মানে সামরিক জান্তা যেটা সরকারি এবং আরাকান কথা বলে তারপরে এই করিডোরের বিষয়ে চিন্তা ভাবনা করা হবে, এ ধরনের কথাও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই আলাপটা কেন হবে? আলাপটা হতে পারে যে এই যুদ্ধটা থামানো যায় কিভাবে, তার মানে যুদ্ধ চলমান থাকবে, আলাপ হবে যুদ্ধ চলমান থাকার জন্য যে যে রসদ দেওয়া দরকার সেই রসদগুলা দেওয়া হবে এবং রসদ দেওয়ার পরিকল্পনা। তো এই যে যুদ্ধ বন্ধের পরিকল্পনা নেই, পরিকল্পনা আছে যুদ্ধটা চালিয়ে যাওয়ার। আর সেক্ষেত্রে আমরা আবার তাদেরকে করিডোর দিব আরাকান আর্মিকে বা বিদ্রোহী গ্রুপকে, যাদের বিরুদ্ধে সামরিক জান্তারা যুদ্ধ করছে। তা কালকে যদি আমরা আশ্রয় দেই ওই সামরিক জান্তা মায়ানমারের, তারা আমার উপরে বিরূপ হবে এবং আমার উপরে যে হামলা করবে না তার কি নিশ্চয়তা আছে? অর্থাৎ আমি একটা রিস্কি খেলায় নামছি। আমি এই রিস্কি খেলাটা কেন খেলবো? এক। দুই, যুদ্ধ চলমান রাখার জন্যে আমরা সহায়তা কেন দিব? তিন, যদি আমি এখানে যাই, একটা জায়গায় যদি এখানে আমি যাই যে আমরা যদি মানে মানবিক করিডোরের সাথে আমাদের সার্বভৌমত্ব সম্পর্কিত, এবং এই সার্বভৌমত্বের বিষয়ে কিন্তু আমাদের বিদেশ উপদেষ্টা, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাবাহিনীর সমন্বয় খুব জরুরি বলে আমি মনে করি। কিন্তু এই তিনটা দপ্তরের সমন্বয় কি আদৌ হয়েছে? এক। দুই হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এই তিনটা হাউজের বা তিনটা অর্গানের বা তিনটা সংস্থার একটা যৌথ বক্তব্য জাতির উদ্দেশ্যে আমাদের পাওয়া উচিত বলে আমি মনে করি। তারপরে যদি আমি যাই, এমন প্রশ্ন উঠছে যে মানবিক করিডোর দেওয়ার জন্য এই যে বর্তমান যে সরকার, ওনার কোনো এখতিয়ার নাই কিংবা উনি কে, এরকম কথাও আসছে। আবার কেউ কেউ বলছেন ক্ষমতায় যাওয়ার জন্য উনি মানবিক করিডোর দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো যে এই বিষয়টা টোটালটাই আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের সাথে যায় না। এটা স্বাধীন সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ। আমরা যে কোনো সময় বার্মার যে মূল সামরিক জান্তা তার হামলার শিকার হতে পারি, এবং এই যে শিকার হতে পারি এবং সেই ব্যাপারে বক্তব্য কিন্তু নানান জনে দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলও দিচ্ছে। আমার প্রশ্নটা হলো এই
যে রাজনৈতিক দলের একটা বিশেষ রোল থাকে, যখন যে ক্ষমতায় থাকুক না কেন সে যদি রাষ্ট্র বিরোধী কোনো কাজ, রাষ্ট্রের সাথে সার্বভৌমত্বের হুমকি স্বরূপ কোনো কাজ করেন, তাহলে তাদের একটা বিরাট রোল থাকার কথা, তাদের একটা ভূমিকা থাকার কথা। তাহলে এই মানবিক করিডোর নিয়ে এই মুহূর্তে যেটা আমি বলতেছি সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মনে করি, তাহলে মানবিক করিডোর নিয়ে মাঠে আন্দোলন নেই কেন, যে এই করিডোর দেওয়া যাবে না। 2 নম্বর, করিডোর দেওয়ার পর যদি আবার মাঠে নেমে বলেন যারা রাজনীতিবিদ বা যারা মনে করেন দেশের কর্ণধার ক্ষমতায় থাকেন টাইম টু টাইম, বা যারা দেশকে নিয়ে চিন্তা করেন অধিকার আছে, যারা বলেন আমরা গণতন্ত্র চাই, নির্বাচন চাই, এই যে দলটা, তারা কি যদি এই করিডোর দিয়ে দেয় তাহলে কি আবার সময়ের ব্যবধানে মাঠে নেমে এরাই বলবেন করিডোর দিলেন কেন? আবার করিডোর দেওয়ার পর যদি আন্দোলন করে সরকারকে হটিয়ে দেওয়া যায়, তখন হয়তো হটিয়ে দেওয়ার পর রাজনীতিবিদরা বলবেন যে বিগত সরকার এই করিডোর দিয়ে গেছে। গতকালকে নিঝুম মজুমদারের একটা ভিডিও বার্তা দেখছিলাম এবং সেখানে তিনি বলছিলেন ডক্টর ইউনূস ক্ষমতাতে থাকতে পারবেন না, 30 সেকেন্ডও ক্ষমতাতে থাকতে পারবেন না যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি একবার বলেন যে ডক্টর ইউনূস আপনি ক্ষমতা থেকে চলে যান, সরে যান, তাহলে ডক্টর ইউনূস তিনি ক্ষমতাতে আর থাকবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি তাই মনে হয় যে ডক্টর ইউনূস সেনাপ্রধানের কথায় চলে যাবেন? এটা কি কার কার কাছে মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর এদিকে করিডোর ইস্যুতে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে সামনে সেটাই আমরা দেখতে চাই। এবং হ্যাঁ, প্রধান উপদেষ্টার উপর অনেকেই ক্ষিপ্ত হয়ে গেছেন, অনেকেই বলছেন কি করছেন আসলে ডক্টর ইউনূস, আগে শুরুতেই যে কাজগুলো করছিলেন কিন্তু বর্তমানে তিনি কেন এত স্লো হয়ে গেলেন। এবং আমরা দেখছিলাম যে নাইম ভাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েই। তো যাই হোক, ভালো থাকবেন এবং সেনাপ্রধানের সাথে আমাদের কি বলবো প্রধান উপদেষ্টার খুব জরুরি যে বৈঠকগুলো হচ্ছে মাঝে মাঝেই, তো সেইখান থেকে যে কোনো সময় একটা সিদ্ধান্ত আসতেও পারে। ধন্যবাদ।